বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুল কর্তৃক পরিচালিত আমার ঘরে আমার কলেজ, আমার ঘরে আমার কলেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে ধারাবাহিকভাবে লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে আমার দুটি ক্লাস সম্প্রচারিত হয়েছে, আশা করি তোমরা দেখেছো। আজ আমার তৃতীয় ক্লাস। আমার তৃতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আমি গত ক্লাসে যে আলোচনা করেছি, যে বিষয়গুলো আলোচনা করেছি তোমরা অবশ্যই দেখেছো। দেখেছো কি? হ্যাঁ, দেখেছো। আজ আমি আলোচনা করব স্বাধীন ঘটনা, অধীন ঘটনা এবং সম্ভাবনার গুণসূত্র। স্বাধীন ঘটনা, অধীন ঘটনা এবং সম্ভাবনার গুণসূত্র। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে আলোচনা করব স্বাধীন ঘটনা। স্বাধীন ঘটনা হলো কোনো একটি ঘটনা ঘটার ক্ষেত্রে যদি অন্য কোনো ঘটনার উপর আংশিক বা সম্পূর্ণভাবে নির্ভর না করে, তখন ওই ঘটনাটিকে বলা হবে স্বাধীন ঘটনা। কোনো একটি ঘটনা ঘটার ক্ষেত্রে যদি অন্য কোনো ঘটনার উপর আংশিক বা সম্পূর্ণভাবে নির্ভর না করে, তখন ওই ঘটনাটিকে বলা হবে স্বাধীন ঘটনা। উদাহরণ হিসেবে নিতে পারি, একটা মুদ্রা একবার নিক্ষেপ করলে মাথা অথবা লেজ যে কোনো একটা আসতে পারে। ওই মুদ্রা দ্বিতীয়বার নিক্ষেপ করলে মাথা অথবা লেজ যে কোনো একটা আসতে পারে। যদি প্রথম নিক্ষেপে মাথা আসে, তাহলে দ্বিতীয় নিক্ষেপে মাথা অথবা লেজ যে কোনো একটা আসতে পারে। প্রথম নিক্ষেপে মাথা আসা দ্বিতীয় নিক্ষেপে মাথা অথবা লেজ আসার উপর নির্ভরশীল নয়। এক্ষেত্রে আমরা প্রথম নিক্ষেপে মাথা আসাকে স্বাধীন ঘটনা বলতে পারি। অনুরূপভাবে দ্বিতীয় নিক্ষেপে লেজ আসা প্রথম নিক্ষেপে মাথা অথবা লেজ আসার উপর নির্ভরশীল নয়। এক্ষেত্রে দ্বিতীয় নিক্ষেপে লেজ আসাকে আমরা স্বাধীন ঘটনা বলতে পারি। অর্থাৎ কোনো একটি ঘটনা যদি অন্য কোনো ঘটনা থেকে স্বাধীন হয়, তাহলে অন্য ঘটনাটিও এই ঘটনা থেকে স্বাধীন হবে। অর্থাৎ কোনো একটি ঘটনা ঘটার ক্ষেত্রে যদি অন্য কোনো ঘটনার উপর আংশিক বা সম্পূর্ণভাবে নির্ভর না করে, তখন ওই ঘটনাটিকে বলবো আমরা স্বাধীন ঘটনা। উদাহরণ হিসেবে নিতে পারি, একটা মুদ্রা একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র S = HT। একটি ঘটনা যেখানে মাথা আসার ঘটনাকে A দ্বারা প্রকাশ করলে A = H। এই মুদ্রা দ্বিতীয়বার নিক্ষেপ করলে মাথা অথবা লেজ যে কোনো একটা আসতে পারে। দ্বিতীয় নিক্ষেপে মাথা অথবা লেজ যে কোনো একটা আসতে পারে।
প্রথম নিক্ষেপে মাথা আসা দ্বিতীয় নিক্ষেপে মাথা অথবা লেজ আসার উপর নির্ভরশীল নয়, এক্ষেত্রে এই ঘটনাকে আমরা স্বাধীন ঘটনা বলবো। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কোন একটি ঘটনা ঘটার ক্ষেত্রে যদি অন্য কোনো ঘটনার উপর নির্ভর না করে, কোন একটি ঘটনা ঘটার ক্ষেত্রে যদি অন্য কোনো ঘটনার উপর আংশিক বা সম্পূর্ণভাবে নির্ভর না করে, তখন ওই ঘটনাটিকে বলা হবে স্বাধীন ঘটনা। চলো শিক্ষার্থী বন্ধুরা, অধীন ঘটনাকে আমরা দেখে আসি এবার। অধীন ঘটনা হলো যে কোনো একটি ঘটনা ঘটার ক্ষেত্রে যদি অন্য কোনো ঘটনার উপর আংশিক বা সম্পূর্ণভাবে নির্ভর করে, আংশিক বা সম্পূর্ণভাবে নির্ভর করে, তখন ওই ঘটনাটিকে বলা হবে অধীন ঘটনা। কোন একটি ঘটনা ঘটার ক্ষেত্রে যদি অন্য কোনো ঘটনার উপর আংশিক বা সম্পূর্ণভাবে নির্ভর করে, তখন তাকে বলা হবে অধীন ঘটনা। উদাহরণ হিসেবে নিতে পারি 10টা কাগজে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 10 লেখা আছে। কাগজগুলো ভাঁজ করে সুন্দর করে মিশিয়ে একটা কাগজ আমি উঠালাম, উঠিয়ে দেখলাম উঠানো কাগজটাতে 10 লেখা আছে। এখন ওই 10 লেখা কাগজটা ফেরত না দিয়ে পুনরায় আর একটা কাগজ উঠালে তাহলে ওই 10 লেখা কাগজটা আসবে না। এক্ষেত্রে দ্বিতীয় ঘটনা প্রথম ঘটনার উপর নির্ভরশীল। কেন নির্ভরশীল? প্রথম ঘটনা 10 আসা, 10 আসার পরে ওই কাগজটা ফেরত দিলেই দ্বিতীয় ঘটনা ঘটতে পারে। এক্ষেত্রে আমরা বলতে পারি দ্বিতীয় ঘটনা প্রথম ঘটনার উপর নির্ভরশীল। কাজে সহজ করে বলা যায় এভাবে যে কোনো একটি ঘটনা ঘটার ক্ষেত্রে যদি অন্য কোনো ঘটনার উপর নির্ভর করে, তখন তাকে বলা হবে অধীন ঘটনা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসেছ। যদি লেখার প্রয়োজন মনে করো তাহলে লিখে নিতে পারো। ঠিক আছে? হ্যাঁ, এখন আমি দেখাবো সম্ভাবনার গুণসূত্র। সম্ভাবনার গুণসূত্র। সম্ভাবনা গুণসূত্র দুইটা, একটা হলো স্বাধীন ঘটনার ক্ষেত্রে আর একটা হলো অধীন ঘটনার ক্ষেত্রে। প্রথমত স্বাধীন ঘটনার ক্ষেত্রে দুটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের নিজ সম্ভাবনার গুণফলের সমান। দুটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের নিজ সম্ভাবনার গুণফলের সমান। অর্থাৎ এ ও বি দুটি স্বাধীন ঘটনা হলে দেখাতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। অর্থাৎ এ ও বি দুটি স্বাধীন ঘটনা হলে দেখাতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। এ ও বি দুটি স্বাধীন ঘটনা হলে দেখাতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। চলো শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি দেখি। এখন ধরি এই সম্ভাবনা ক্ষেত্রের মধ্যে এ একটি ঘটনা এবং S2 নমুনা ক্ষেত্রের মধ্যে বি আর একটি ঘটনা।
নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু, প্রথম নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু n1, এই ঘটনার অনুকূল নমুনা বিন্দু m1। S2 নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা m2, B ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m2। মনে করি S1 নমুনা ক্ষেত্রের মধ্যে A এবং S2 নমুনা ক্ষেত্রের মধ্যে B একটি ঘটনা। এই ঘটনা দুটি পরস্পর স্বাধীন, অর্থাৎ B ঘটনা A থেকে স্বাধীন, পক্ষান্তরে B ঘটনা A থেকে স্বাধীন। S1 নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n1, A ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m1। S2 নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা m2 এবং B ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m2। সম্ভাবনা সংখ্যা অনুসারে P of A, সম্ভাবনা সংখ্যা অনুসারে P of A equal to m1 divided by n1 এবং P of B equal to m2 divided by m2। যেহেতু সম্ভাবনা সংখ্যা অনুসারে লিখতে পারি কোন একটি ঘটনা ঘটার সম্ভাবনা ওই ঘটনা অনুকূল নমুনা বিন্দু ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু। অতএব P of A equal to m1 divided by n1 এবং P of B equal to m2 divided by n2। এখন আমাদের নির্ণয় করতে হবে P of A intersection B, P of A intersection B, P of A intersection B নির্ণয় করতে গেলে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা এবং A intersection B এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা বের করতে হবে। বের করলে আমরা সম্ভাবনা নির্ণয় করতে পারবো। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি। এখানে একটা মুদ্রা একবার নিক্ষেপ করা হলো। নমুনা ক্ষেত্র S1 equal to AST, নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দু সংখ্যা n1 equal to 2 এবং এই মুদ্রায় দ্বিতীয়বার নিক্ষেপ করা হলো। নমুনা ক্ষেত্র S2 equal to AST, নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু সংখ্যা n2 equal to 2। একটা মুদ্রা প্রথমবার নিক্ষেপ, দ্বিতীয়বার নিক্ষেপ, এই দুইটা মুদ্রাকে যদি আমরা একত্রে নিক্ষেপ করি তাহলে নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দু সংখ্যা হবে n equal to ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা 2 to the power 2 equal to 4 equal to 2 into 2 equal to n1 into n2। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আমরা প্রথম এবং দ্বিতীয় নমুনা ক্ষেত্রকে একত্রিত করি তাহলে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে n equal to প্রথম নমুনা ক্ষেত্রের নমুনা বিন্দুর সংখ্যা গুণন দ্বিতীয় নমুনা ক্ষেত্রের নমুনা বিন্দুর সংখ্যা। S1 S2 S1 এবং S2 এই দুটো নমুনা ক্ষেত্রকে একত্রিত করলে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n equal to ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা equal to 2 to the power 2 equal to 4 equal to 2 into 2 equal to n1 into n2। অর্থাৎ এই দুটো নমুনা ক্ষেত্রকে একত্রিত করলে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n equal to প্রথম নমুনা ক্ষেত্রের নমুনা বিন্দুর সংখ্যা গুণন দ্বিতীয় নমুনা ক্ষেত্রের নমুনা বিন্দুর সংখ্যা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ ঠিক আছে। এখন অনুরূপভাবে A B, এই ঘটনা এবং B ঘটনা এই দুইটা যদি একত্রে ঘটে তাহলে A ইন্টারসেকশন B এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? হ্যাঁ কত হবে বলতে পারো কেউ? হ্যাঁ, A ইন্টারসেকশন B এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হবে A ইন্টারসেকশন B এর
অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হবে এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা গুণন বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা। অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হবে m1 m2। কি ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ ঠিক আছে। দেখো দুইটা নমুনা ক্ষেত্রকে একত্রিত করে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n প্রথম নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দুর সংখ্যা গুণন দ্বিতীয় নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা। অনুরূপভাবে এ এবং বি ঘটনা দুটো যদি একত্রে ঘটে তাহলে এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হবে এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা গুণন বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা। অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর অনুকূল বিন্দুর সংখ্যা m1 m2। সম্ভাবনা সামঞ্জস্য লিখতে পারি P of A intersection B equal to A intersection B এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা। P of A intersection B এর equal to A intersection B এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা। অর্থাৎ P of A intersection B equal to m1 m2 divided by m1 m2 equal to m1 divided by n1 into m2 divided by m2 equal to P of A into P of B। অতএব P of A intersection B equal to P of A into P of B। অর্থাৎ দুটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের নিজ সম্ভাবনা গুণফলের সমান। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? কি বুঝতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ আশা করি বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে। এখন দুটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনা গুণফলের সমান। দুইটা স্বাধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা গুণ সূত্র বর্ণনা প্রমাণ আমি দেখালাম। এরপর 3টি 4টি 5টি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনা গুণফলের সমান হবে যদি এ বি ও সি যদি এ বি ও সি তিনটি স্বাধীন ঘটনা হয় তবে দেখাতে হবে P of A intersection B intersection C equal to P of A into P of B into P of C। শিক্ষার্থী বন্ধুরা এটা প্রমাণ করতে হলে আলাদা আলাদা তিনটা নমুনা ক্ষেত্র নিতে হবে। প্রথম নমুনা ক্ষেত্র S1, দ্বিতীয় নমুনা ক্ষেত্র S2 এবং তৃতীয় নমুনা ক্ষেত্র S3। প্রথম নমুনা ক্ষেত্রের মধ্যে A একটি ঘটনা, দ্বিতীয় নমুনা ক্ষেত্রের মধ্যে B একটি ঘটনা এবং তৃতীয় নমুনা ক্ষেত্রের মধ্যে C আরেকটি ঘটনা। এই ঘটনা তিনটি পরস্পর স্বাধীন অর্থাৎ একটা আরেকটা থেকে স্বাধীন। দুইটা ঘটনা ক্ষেত্রে যেভাবে প্রমাণ করলাম আমরা ইচ্ছা করলে ওই একইভাবে প্রমাণ করতে পারি। কি পারবো আমরা? হ্যাঁ পারবো। তাহলে
তোমাদের বাড়ির কাজ থাকবে 3টি স্বাধীন ঘটনা খাতা কলম নিয়েছো? হ্যাঁ, লিখে নাও সবাই। 3টি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার গুণফলের সমান। অর্থাৎ এ, বি ও সি 3টি স্বাধীন ঘটনা হলে প্রমাণ করতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি ইন্টু পি অফ সি। কি শিক্ষার্থী বন্ধুরা, পারবে তো? হ্যাঁ, আমরা বিশ্বাস তোমরা করতে পারবে, এটা বাড়িতে চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি দেখাবো 2টি অধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা গুণ সূত্র। 2টি অধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা গুণ সূত্র। 2টি অধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের একটি শর্তাধীন সম্ভাবনা এবং অন্যটা শর্তাধীন সম্ভাবনা গুণফলের সমান। 2টি অধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের একটি শর্তাধীন সম্ভাবনা এবং অন্যটি শর্তাধীন সম্ভাবনা গুণফলের সমান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সম্ভাবনার সংজ্ঞা শিখেছি কিন্তু শর্তাধীন সম্ভাবনার সংজ্ঞা শিখিনি। তাহলে চলো আগে শর্তাধীন সম্ভাবনার সংজ্ঞাটা কি দেখে আসি। শর্তাধীন সম্ভাবনা হলো কোন একটি ঘটনা ঘটার সম্ভাবনা যদি ইতিপূর্বে অন্য কোনো ঘটনা ঘটছে অথবা ঘটে নাই ওই সম্ভাবনার উপর নির্ভর করে, তখন প্রথম ঘটনার সম্ভাবনাকে দ্বিতীয় ঘটনার সাপেক্ষে শর্তাধীন সম্ভাবনা বলা হবে। আবার শোনো, কোন একটি ঘটনা ঘটার সম্ভাবনা যদি অন্য কোনো ঘটনা ইতিপূর্বে ঘটছে অথবা ঘটে নাই ওই সম্ভাবনার উপর নির্ভর করে, তখন প্রথম ঘটনার সম্ভাবনাকে দ্বিতীয় ঘটনার সাপেক্ষে শর্তাধীন সম্ভাবনা বলা হবে। এই ঘটনা ঘটার সম্ভাবনা যদি বি ঘটনা ইতিপূর্বে ঘটছে অথবা ঘটে নাই ওই সম্ভাবনার উপর নির্ভর করে, তখন এই ঘটনার সম্ভাবনাকে বি এর সাপেক্ষে শর্তাধীন সম্ভাবনা বলা হবে। অর্থাৎ প্রতীকের সাহায্যে আমরা লিখতে পারি পি অফ এ গিভেন বি, পি অফ এ গিভেন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই equal to P of A intersection B divided by P of B equal to A intersection B এর অনুপূরক বিন্দু সংখ্যা যদি M3 হয় তাহলে P of A intersection B equal to M3 divided by N, এবং B ঘটনার অনুপূরক বিন্দু সংখ্যা যদি M2 হয় তাহলে কত হবে অনুপূরক বিন্দু সংখ্যা ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু সংখ্যা ইকুয়াল টু আমরা লিখতে পারি M3 divided by N into N by M2 equal to M3 divided by M2। অর্থাৎ P of A given B, P of A given B বাংলা বলতে গেলে আমরা B এর সাপেক্ষে A এর শর্তাধীন সম্ভাবনা, B এর সাপেক্ষে A এর শর্তাধীন সম্ভাবনা ইকুয়াল টু P of A intersection B divided by P of B equal to M3 divided by N divided by M2 divided by N, M3 divided by N into N by M2, N কেটে দিলে কি থাকে এখানে দেখো M3 divided by M2। অনুরূপভাবে এই সংখ্যাটাকে উল্টা বলতে পারি। কিরকম উল্টা হবে? বি ঘটনা ঘটার সম্ভাবনা যদি এ ঘটনা ইতিপূর্বে ঘটছে অথবা ঘটে নাই ওই সম্ভাবনার উপর নির্ভর করে, তখন বি ঘটনার সম্ভাবনাকে এ এর সাপেক্ষে শর্তাধীন সম্ভাবনা বলা হবে। অর্থাৎ প্রতীকের সাহায্যে আমরা লিখতে পারি পি অফ বি গিভেন এ, পি অফ বি গিভেন এ ইকুয়াল টু, তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখান থেকে আমরা খুব সহজে লিখতে পারি কি হবে, উপরে হবে M3, নিচে কি হবে
হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, নিচে হবে এমন। কেন এমন হবে? এখানে দেখো, এখানে ছিল পি অফ এ গিভেন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ বি। তাহলে এখানে কি আসবে? এখানে আসবে পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ এ ইকুয়াল টু হবে m3 ডিভাইড বাই n ডিভাইডেড বাই m1 ডিভাইড বাই n। n কেটে গেলে m3 ডিভাইড বাই m1। তাহলে দেখো, এটাকে বলা হবে b এর সাপেক্ষে a এর শতাংশের সম্ভাবনা এবং নিচেরটাকে বলা হবে a এর সাপেক্ষে b এর শতাংশের সম্ভাবনা। চলো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দুটি অধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণসূত্র বর্ণনা প্রমাণ দেখি। শিক্ষার্থী বন্ধুরা, দুটি অধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, এদের একটা শর্তহীন সম্ভাবনা এবং অন্যটা শর্তাধীন সম্ভাবনা গুণফলের সমান। দুটি অধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, এদের একটা শর্তহীন সম্ভাবনা এবং অন্যটা শর্তাধীন সম্ভাবনা গুণফলের সমান। অর্থাৎ এ ও বি দুটি অধীন ঘটনা হলে প্রমাণ করতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু একটা শর্তহীন পি অফ এ ইনটু পি অফ বি গিভেন এ। পি অফ বি গিভেন এ অথবা পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ বি ইনটু পি অফ এ গিভেন বি। দুটি অধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, এদের একটা শর্তহীন সম্ভাবনা এবং অন্যটা শর্তাধীন সম্ভাবনা গুণফলের সমান। অর্থাৎ এ ও বি দুটি অধীন ঘটনা হলে, অর্থাৎ এ ও বি দুটি অধীন ঘটনা হলে প্রমাণ করতে হবে যে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইনটু পি অফ বি গিভেন এ অথবা পি অফ বি ইনটু পি অফ এ গিভেন বি। চলো শিক্ষার্থী বন্ধুরা, এর প্রমাণ দেখি। মনে করি এস নমুনা ক্ষেত্রের মধ্যে এ এবং বি দুটি অধীন ঘটনা। এস নমুনা ক্ষেত্রের মধ্যে এ এবং বি দুটি অধীন ঘটনা। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n, এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m1, বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m2 এবং এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m3। তাহলে সম্ভাবনা সংখ্যা অনুসারে পি অফ এ ইকুয়াল টু m1 ডিভাইড বাই n, পি অফ বি ইকুয়াল টু m2 ডিভাইড বাই n এবং পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু m3 ডিভাইড বাই n। এস নমুনা ক্ষেত্রের মধ্যে এ এবং বি দুটি অধীন ঘটনা। নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা n, এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m1, বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m2 এবং এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m3। সম্ভাবনা সংখ্যা অনুসারে পি অফ এ ইকুয়াল টু
m1 ডিভাইড বাই n, p of b equal to m2 ডিভাইড বাই n এবং p of a ইন্টারসেকশন b equal to m3 ডিভাইড বাই n। এখন p of a intersection b equal to m3 divided by n equal to m3 divided by n into m1 divided by m1। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি m1 দ্বারা গুণ করেছি এবং m1 দ্বারা ভাগ করেছি, তাহলে ফলাফলের কোনো পরিবর্তন হবে কি? হ্যাঁ, ফলাফলের কোনো পরিবর্তন হবে না এখানে। ঠিক আছে, এটা কিন্তু সাজিয়ে লিখি। কিভাবে লেখা যায়? m1 divided by n into m3 divided by m1। এখন দেখো p of a equal to m1 divided by n, অর্থাৎ m1 divided by n এটা equal to কি লেখা যায়? p of a আর m3 divided by m1, m3 divided by m1 অর্থাৎ দেখো এটা, তাহলে m3 divided by m1 equal কি লিখতে পারি? যে p of b given a, p of b given a। তাহলে শিক্ষার্থী বন্ধুরা m3 divided by m1 equal to কত হবে? p of b given a। অতএব শিক্ষার্থী বন্ধুরা দেখো p of a intersection b equal to p of a into p of b given a। এসেছে এটা? হ্যাঁ এসেছে। এখন কেউ যদি p of b into p of a given b প্রমাণ করতে চায়, তাহলে আমাদের এই হিসাবটুকু একটু পরিবর্তন করতে হবে। সেটা কিভাবে হবে দেখো, p of a intersection b equal to m3 divided by n equal to m3 divided by n into m2 divided by m2 equal to m2 divided by n into m3 by m2। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, m2 divided by n, m2 divided by n equal to p of b, p of b into m3 divided by m2, m3 divided by m2 equal to p of a given b, p of a given b। তাহলে কি দাঁড়ালো দেখো, যে p of a intersection b equal to p of b into p of a given b। অতএব আমরা লিখতে পারি p of a intersection b equal to p of a into p of b given a, অথবা p of a intersection b equal to p of b into p of a given b। অর্থাৎ দুটি অধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, এদের একটি শর্তহীন সম্ভাবনা এবং অন্যটি শর্তাধীন সম্ভাবনার গুণফলের সমান। কি ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা আমার বিশ্বাস তোমরা এখন প্রমাণ করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা তিনটা অধীন ঘটনা একত্রে ঘটলে তিনটা অধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, এদের একটা শর্তহীন সম্ভাবনা এবং অন্য দুটা শর্তাধীন সম্ভাবনা গুণফলের সমান। তিনটি অধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, এদের একটা শর্তহীন সম্ভাবনা এবং অন্য দুটা শর্তাধীন সম্ভাবনা গুণফলের সমান। অর্থাৎ এ বি ও সি, এ বি ও সি তিনটি অধীন ঘটনা হলে প্রমাণ করতে হবে p of a intersection b
বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু একটা শর্তহীন পি অফ এ ইন্টু পি অফ বি গিভেন এ ইন্টু পি অফ সি গিভেন এ ইন্টারসেকশন বি। এ বি সি তিনটি অধীন ঘটনা হলে প্রমাণ করতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু পি অফ এ ইনটু পি অফ বি গিভেন এ ইনটু পি অফ সি গিভেন এ ইন্টারসেকশন বি। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমি চিত্র আকারে দেখি তাহলে কিরকম হবে দেখো। এ বি সি, তাহলে শিক্ষার্থী বন্ধুরা এ বি ও সি এর সাধারণ বিন্দু কোনটুকু হবে? এইটুকু সাধারণ বিন্দু হবে। চিত্র দেখে এটা প্রমাণ করা একটু কঠিন, তাহলে এটা আমরা কিভাবে প্রমাণ করব? প্রথমে দুইটার জন্য প্রমাণ করব, তারপর অনুরূপভাবে আমরা তিনটার ক্ষেত্রে প্রমাণ করব। প্রথমে দুইটার জন্য প্রমাণ করব, তারপরে আমরা অনুরূপভাবে তিনটার জন্য প্রমাণ করতে পারবো। সেটা কিরকম ভাবে দেখো, আমরা ধরে নেব A intersection B equal to D, A intersection B equal to D, তাহলে কি আসবে দেখো এখানে যে P of D intersection C। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে ঘটনা কিন্তু দুটো চলে আসলো, D এবং C, আর দুটো ঘটনার ক্ষেত্রে আমরা সম্ভাবনা গুণ সূত্র প্রমাণ করতে পারি। কিভাবে দেখো, এটা হবে P of D into C given D, অর্থাৎ P of D intersection C equal to P of D into P of C given D। এখন এখানে যদি আমরা D এর মান বসাই তাহলে দেখো কি দাঁড়াবে, এখানে আসবে P of A intersection B into P of C given A intersection B equal to, এটা ভেঙে দেওয়া এখন কি হবে যে P of A into P of B given A into P of C given A intersection B। এত সহজে প্রমাণ করলে কিন্তু হবে না, তাহলে আমাদের কি করতে হবে, আগে দুটোর জন্য প্রমাণ করে আসতে হবে। দুটার জন্য প্রমাণ করে এসে তারপরে এখানে আমরা ধরে নেব কি যে A intersection B equal to D বসাবো, D এর মান বসাবো, তারপরে অঙ্কটা প্রমাণে চলে আসবে। কি করতে পারবে এখন? হ্যাঁ, আমার বিশ্বাস তোমরা করতে পারবা। ঠিক আছে বন্ধুরা, আজকে আলোচনা বাড়াবো না, আমি আজকে আলোচনা এখানে শেষ করব। সবাই ভালো এবং নিরাপদ থাকো এই কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।